2002 সালের 1 জানুয়ারি ঢাকা শহরের জন্য এবং 1 মার্চ 2002 থেকে পুরো বাংলাদেশের জন্য সব ধরনের পলিথিন, শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে শুধু ঢাকায় প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিন ব্যাগ তৈরি হয়। আর বাংলাদেশে প্রায় 80% মানুষ কোনো না কোনোভাবে পলিথিন বা প্লাস্টিক পণ্যের ওপর নির্ভরশীল। প্রশ্ন হচ্ছে, খোদ রাজধানীতে এসব অবৈধ কারখানা চলে কি করে? বরিশালের কোল ঘেঁষে বয়ে চলা কীর্তনখোলা নদীর বুকে বসেছে দানবাকৃতি সব মেশিন। উদ্দেশ্য নদীর গভীরতা বাড়ানো, কিন্তু সেই দানবাকার মেশিনকেও থামিয়ে দিচ্ছে সামান্য পলিথিন। নিশ্চয়ই কপাল কুঁচকে যাচ্ছে। খবরটি খুব পুরনো নয়। 2023 সালের 13 জানুয়ারি দৈনিক যুগান্তরে এই খবরটি প্রকাশিত হয়। বলা হচ্ছিল, নদী খননের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল তখন পলিথিন। ড্রেজার চালালেই পলিথিনে আটকে যেত সেই ড্রেজার। এভাবে শুধু বরিশালের কীর্তনখোলা নয়, দেশের ধানি জমি থেকে বাড়ির উঠোন, পুকুর, ডোবা থেকে বঙ্গোপসাগর, পরিবেশের সব উপাদান দূষণের অন্যতম কারিগর এখন পলিথিন ব্যাগ। অথচ বাংলাদেশ রাষ্ট্রে পলিথিন ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ। পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6 ক ধারা বলছে, সরকার বাৎসরিক বা সাময়িকভাবে যে কোনো প্রকার পলিথিন বা অন্য কোনো সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর তার উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শনী, মজুদ, পরিবহন, বাণিজ্যিক ব্যবহার বা প্রদর্শন সম্পূর্ণভাবে বা ক্ষেত্র বিশেষে বন্ধ, নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারবে। এই আইনি ক্ষমতার উপর ভিত্তি করেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 2002 সালের 1 জানুয়ারি ঢাকা শহরের জন্য এবং 1 মার্চ 2002 থেকে পুরো বাংলাদেশের জন্য সব ধরনের পলিথিন, শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। 2002 সালে বাংলাদেশই ছিল বিশ্বের প্রথম দেশ যারা পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করেছিল। অথচ বাস্তবতা হচ্ছে, শহরের কাঁচা বাজার থেকে মুদি বাজার কিংবা নিভৃত গায়ের হোটেল, কাপড়ের দোকান থেকে যেখানেই যান না কেন, 3 ধরনের পণ্য কিনলে আপনাকে 5টি পলিথিন ব্যাগ ধরিয়ে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রে যখন পলিথিন পণ্য উৎপাদন এবং ব্যবহার দণ্ডনীয় অপরাধ বিবেচনা করে, সেই পণ্য উৎপাদন বা বাজারজাত কি করে হয়? আর বাংলাদেশে বর্তমানে পলিথিন উৎপাদন পরিমাণ এবং বাজারজাতকরণেরই বাস্তব চিত্রটি আসলে কি? আমরা এই জায়গাটিতে জানি আইন আছে, কিন্তু প্রয়োগের খাতা শূন্য। পরিবেশ বাঁচাও আন্দোলন সাম্প্রতিক মাঠ পর্যায়ের গবেষণা ও অনুসন্ধান বলছে, খোদ রাজধানী ঢাকা এবং এর আশেপাশে বর্তমানে প্রায় 1200টিরও বেশি অবৈধ পলিথিন উৎপাদন কারখানা সচল রয়েছে। এর মধ্যে কেবল পুরান ঢাকার লালবাগ, কামরাঙ্গীরচর ও চকবাজার এবং ইসলামবাগ এলাকাতেই রয়েছে প্রায় 700টির মতো কারখানা। বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশে প্রায় 3000 কারখানা প্লাস্টিক ও পলিথিন উৎপাদন করে। প্রতিদিন এই কারখানাগুলো থেকে আনুমানিক 1,40,00,000-এরও বেশি নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ উৎপাদিত হয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। ইউএনবির প্রতিবেদন বলছে, শুধু ঢাকায় প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিন ব্যাগ তৈরি হয়। আর বাংলাদেশে প্রায় 80% মানুষ কোনো না কোনোভাবে পলিথিন বা প্লাস্টিক পণ্যের ওপর নির্ভরশীল। প্রশ্ন হচ্ছে, খোদ রাজধানীতে এসব অবৈধ কারখানা চলে কি করে? দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং পরিবেশ অধিদপ্তর বলছে, স্থানীয় রাজনৈতিক ছত্রছায়া, আইন প্রয়োগকারী সংস্থার একাংশের পরোক্ষ গাফিলতি এবং নিয়মিত মনিটরিং এর অভাবে প্রশাসনের নাকের ডগাতেই এই বিশাল অবৈধ সাম্রাজ্য টিকে রয়েছে। ডায়ালগ আর্থের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, পুরান ঢাকার দেবীদাস ঘাট লেন, গনিমিয়ার হাট, লার্কিপট্টির মতো এলাকায় শতাধিক পলিথিন কারখানা প্রকাশ্যে চলে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নীরব সম্মতিতে এসব সিন্ডিকেট টিকে আছে। মূলত অবৈধ এসব কারখানাগুলো গভীর রাতে কিংবা লোকচক্ষুর আড়ালে আবাসিক এলাকার ভেতরে ছোট ছোট ডাইং ও কাটিং মেশিনের সাহায্যে এই পলিথিন প্রস্তুত করে, যা ভোরেই কাঁচা বাজারে পৌঁছে যায়। অথচ আমরা সবাই জানি, দৈনিক এই বিপুল পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশের প্রতিটি উপাদানকে ক্রমান্বয়ে বিষাক্ত করে তুলছে। এই সত্য বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। ইএসডিওর 2022 সালের গবেষণা বলছে, ঢাকায় প্রতিদিন প্রায় 8 কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়, যার বেশিরভাগই বর্জ্য হয়ে পরিবেশে মেশে। বিশ্বব্যাংকের 2021 সালের গবেষণা সূত্র থেকে জানা যাচ্ছে, 2002 সালে বাংলাদেশে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ছিল 3 কেজি। 2020 সালে সেটা 3 গুণ হয়ে 9 কেজিতে উঠেছে। আর এখন নিশ্চয়ই তার পরিমাণ আরো বেড়েছে।
পরিবেশ বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্টে প্রকাশিত এক গবেষণা বলছে, ব্যবহৃত পলিথিন মাটিতে ফেলার পর কয়েকশো বছরেও পচে না। আলুর উপস্থিতিতে মাইক্রোপ্লাস্টিকে সেটা রূপান্তরিত হয়। এই মাইক্রোপ্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে, উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, ফসলের শিকড়কে পুষ্টি উপাদান গ্রহণে বাধা দেয়। ফলে দেশের ধানি জমিগুলো ধীরে ধীরে অনুৎপাদনশীল জমিতে পরিণত হচ্ছে। এই পলিথিন কেবল মাটি নয়, জলজ পরিবেশের অবস্থাকে ধ্বংস করে ফেলছে। ডায়ালগ আর্থের সূত্র জানাচ্ছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের হিসেবে রাজধানীর লাইফলাইন বুড়িগঙ্গার তলদেশে এখন 12 থেকে 13 ফুট পলিথিন বর্জ্য জমে আছে। আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন পিসের প্রতিবেদন বলছে, ব্যবহৃত এসব পলিথিন নদী ও নালা বেয়ে এক পর্যায়ে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। সমুদ্রের মাছ ও অন্যান্য প্রাণী এই প্লাস্টিক কণা খাদ্য ভেবে গ্রহণ করছে, যা বায়ো একুমুলেশনের মাধ্যমে সরাসরি মানুষের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। সামুদ্রিক মাছের মাধ্যমে এই বিষাক্ত রাসায়নিক এখন মানুষের শরীরে ক্যান্সার, কিডনি জটিলতা ও হরমোনজনিত ব্যাধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এত কিছুর পরও পলিথিন এখন আমাদের নিত্যদিনের অবিচ্ছেদ্য এবং সস্তা অভ্যাস। তাহলে টেকসই বিকল্প কি? এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনার গল্প। এই সংকটের অনন্য বিজ্ঞানসম্মত সমাধান আবিষ্কার করেছিলেন বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের সাবেক বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান। তিনি পাটের সেলুলোজ থেকে সম্পূর্ণ পচনশীল এবং পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করেন, যা বিশ্বজুড়ে পরিচিতি পায় সোনালী ব্যাগ নামে। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলুর স্টার্চ বা শ্বেতসার থেকেও এক ধরনের সম্পূর্ণ দ্রবণীয় ও পরিবেশ বান্ধব বায়োপ্লাস্টিক ব্যাগ তৈরির সফল প্রযুক্তি উদ্ভাবন করেন। এই দুই বিকল্পই মাটির সংস্পর্শে আসলে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ মিশে যায় এবং মাটিতে জৈব সার হিসেবে কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, উদ্ভাবনের এত বছর পরও কেন এই পরিবেশ বান্ধব বিকল্পগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে না? এর মূল কারণ উৎপাদন খরচের বিশাল বৈষম্য এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের চরম উদাসীনতা। বর্তমানে বাজারে একটি সাধারণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন করতে খরচ হয় মাত্র 50 থেকে 70 পয়সা। অন্যদিকে ডক্টর মোবারক আহমদ খানের দেয়া হিসেব এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী বাণিজ্যিকভাবে একটি সোনালী ব্যাগ বা পাটের পলিথিন ব্যাগ উৎপাদন করতে খরচ পড়ছে প্রায় 4 থেকে 5 টাকা। আলুর স্টার্চ থেকে তৈরি ব্যাগের ক্ষেত্রেও খরচ 3 টাকার কাছাকাছি। এই বিশাল মূল্যের ব্যবধানের কারণে সাধারণ ব্যবসায়ী বা ভোক্তারা এটি গ্রহণ করতে আগ্রহী হচ্ছেন না। অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন 25টি পাটকল লোকসানের অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতি বছর দেশে উৎপাদিত আলুর প্রায় 10 থেকে 15% সঠিক সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়, যার বাজার মূল্য শত শত কোটি টাকা। সরকার যদি এই বন্ধ থাকা পাটকলগুলোকে পুনরুজ্জীবিত করে সেখানে সোনালী ব্যাগের বাণিজ্যিক প্ল্যান্ট স্থাপন করত এবং নষ্ট হয়ে যাওয়া আলুকে বায়োপ্লাস্টিক উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ক্রয় করত, তবে এক ঢিলে 3 পাখি মারা সম্ভব হতো। একদিকে কৃষক আলুর সঠিক দাম পেত, বন্ধ পাটকলের শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পেত, আর দেশ পেত পলিথিনের সস্তা ও টেকসই বিকল্প। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও ভর্তুকির অভাব এই সম্ভাবনাকে আতুর ঘরেই মেরে ফেলছে। বিকল্পের এই খরা আইনি কঠোরতার মাঝে সম্প্রতি আড়ং, স্বপ্ন, আগোরা বা ল্যাভেন্ডারের মতো দেশের নামী সুপার শপগুলো পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিরুৎসাহিত করতে কিছু পদক্ষেপ নিয়েছে। তারা কাগজের ব্যাগ বা পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করছে। এমনকি আড়ংয়ের মতো প্রতিষ্ঠান নিজস্ব ব্যাগ না নিলে ক্রেতাদের নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক বা আর্থিক প্রণোদনা দেওয়ার নীতিও চালু করেছে। এর উদ্দেশ্য মূলত বন উজাড় রোধ করা এবং গাছ কাটার পরিমাণ কমাতে কাগজের অতিরিক্ত ব্যবহার কমানো। তবে এই প্রশংসনীয় উদ্যোগও এখন নানামুখী সমালোচনার মুখোমুখি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ ক্যাবের পর্যবেক্ষণ এবং ভোক্তাদের অভিযোগ অনুসারে সুপার শপগুলো কাপড়ের বা কাগজের ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত 10 থেকে 15 টাকা চার্জ করছে, যা অনেক মধ্যবিত্ত ক্রেতার উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে বলে অভিযোগ করছেন তারা। সমালোচকদের প্রশ্ন, পরিবেশ রক্ষার দায় কি কেবল সাধারণ ভোক্তার পকেটের উপর চাপানো হবে? কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে কেন এই ব্যাগের খরচ বহন করা হচ্ছে না? অর্থাৎ আইন আছে, জরিমানা আছে, পরিবেশের ভয়াবহ ক্ষয়ক্ষতির দৃশ্যমান প্রমাণও চোখের সামনে জ্বলজ্বল করছে, তবুও দিন শেষে আমরা সেই 50 পয়সার ক্ষতিকর পলিথিনের ব্যাগে স্বাচ্ছন্দ্য খুঁজছি। সুপার শপের কোটি টাকার কর্পোরেট উদ্যোগ কিংবা কাঁচা বাজারের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কোনো কিছুই এই আত্মঘাতী অভ্যাসকে পুরোপুরি বদলাতে পারছে না।
তবে কি আমাদের মনস্তত্ত্বই প্লাস্টিকায়িত হয়ে গেছে? কে ঠিক করবে আমাদের এই মন? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।